শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থা ফিরে আসছে। জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও তাতে খুব একটা চিন্তার কারণ নেই। ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নিচে নামিয়ে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জুলাই মাসের ইকোনমিক আপডেট ও আউটলুক প্রকাশ করেছে সাধারণ অর্থনৈতিক বিভাগ জিইডি, যেখানে এসব তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকে নানান প্রতিকূলতার মধ্যেও অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্বস্তি ফিরেছে, বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এছাড়া অর্থনীতির অন্যান্য সূচকেও উন্নতি হচ্ছে। জাহাজ নির্মাণ শিল্পে $1 বিলিয়ন রপ্তানি সম্ভাবনা রয়েছে। আছে 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ। শনিবার জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এই তথ্য তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর জাইদি সাত্তার। তবে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে বাংলাদেশের জাহাজ শিল্পকে অবশ্যই পরিবেশ বান্ধব করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সঠিক কর্মপরিবেশ। সেই সাথে এই শিল্পে নগদ সহায়তা, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি সুবিধা, পশ্চাৎ সংযোগ শিল্পের উন্নয়ন, স্বল্প সুদের ঋণ এবং মূলধন যোগান সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, প্রয়োজনীয় নীতি সহায়তা না পাওয়ায় সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশের জাহাজ শিল্পকে এগিয়ে নেওয়া যায়নি। পরিবেশের ক্ষতি না করেও জাহাজ শিল্পের সর্বোচ্চ বিকাশ ঘটতে পারে বলে মনে করেন তিনি। We can help fight climate change challenges while growing our own industry. You need a very developed insurance industry for that purpose, because it's not just bank guarantee, it's also covering uncertainty. So these are philosophical issues that we need to address. দর্শক, আজকে আমরা আলোচনা করতে চাই জাহাজ নির্মাণ শিল্পের $100 কোটি যে সম্ভাবনা, সে সম্ভাবনা আসলে কিভাবে আমরা কাজে লাগাতে পারি এবং সরকারের কোন ধরনের নীতি নেওয়া উচিত এবং সরকার কি করছে, এসব বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার, যার কথা আমরা বলছিলাম এতক্ষণ। তিনি গতকাল ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের যেই সেমিনার হয়েছে সেখানে তার যে চিন্তা ভাবনা এবং তার গবেষণার চিত্র তুলে ধরেছেন জাহাজ শিল্প নিয়ে। আমরা তার সাথে আজকে আরও বিস্তারিত আলোচনা করতে চাই। জনাব জাইদি সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনি যে তথ্যটি দিয়েছেন এবং এটি আসলে অনেক বড় ধরনের আমাদের বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ, কারণ বাংলাদেশ আসলে অতিমাত্রায় একটি পণ্যের উপর নির্ভরশীলতা রয়েছে রপ্তানি বাজারে। সেইখান থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে, অনেক বছর ধরে বলা হচ্ছে। আমাদের বেশ কিছু খাত আছে সম্ভাবনার, কিন্তু আমরা সেভাবে এখন পর্যন্ত সেই জায়গাগুলোতে কাজে লাগাতে পারছি না। সেই জায়গাতে জাহাজ নির্মাণ শিল্প একটি অনেক বড় শিল্প, কারণ এখানে অনেক বেশি পুঁজির প্রয়োজন হয়, অনেক বেশি কারিগরি দক্ষতার প্রয়োজন আছে। এমন একটি জায়গায় বাংলাদেশ এখন অবশ্যই এখনো বাংলাদেশ রপ্তানি করছে। সেটিকে $1 বিলিয়ন নিতে গেলে সেটি কত বছরের মধ্যে আসলে সেই সম্ভাবনাটা কথা আপনি বলছেন, এবং সেটির জন্য এই মুহূর্তে আমাদের বেসরকারি খাত কতটা প্রস্তুত? ধন্যবাদ। আপনার কনটেক্সটটা আপনি ভালোভাবে বুঝিয়েছেন। বাংলাদেশ, আমরা তো খুঁজে বেড়াচ্ছি যে আমরা আমাদের যেহেতু রপ্তানি বহুমুখীকরণটা হচ্ছে না, মানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে না, আমরা একটা সেক্টরের উপরে সম্পূর্ণ নির্ভর। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে না, কেন হচ্ছে না এটাও আমরা মোটামুটি বের করেছি যে আমাদের কিছু নীতি বিষয়ে সমস্যা আছে। কিন্তু আমরা একই সাথে খুঁজছি যে ভাই কোন ধরনের পণ্য মানে ভালোভাবে মানে এক্সপোর্ট এক্সপ্যানশন হতে পারে। এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে
4টা সেক্টর আছে যেখানে আমরা $1 বিলিয়ন ক্রস করে গেছি। যদিও আমরা গার্মেন্ট ছাড়া 1400টা পণ্য কিন্তু আমরা রপ্তানি করে থাকি, কিন্তু বেশিরভাগ 1100-1100-র মধ্যেই সব কিন্তু $1 মিলিয়ন কম। তো $1 বিলিয়ন আমরা মনে করি যে এটা একটা ফ্রন্টিয়ার, যে পণ্য রপ্তানি বা যে সেক্টর রপ্তানি $1 বিলিয়ন যদি ক্রস করতে পারে, তাহলে ওটা একটা মানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, একটা ফ্রন্টিয়ার ক্রস করা হলো। তো এর মধ্যে যেমন ফুটওয়্যার, লেদার, নন লেদার ফুটওয়্যার আছে, লেদার গুডস আছে, জুট প্রোডাক্টস আছে, তারপরে স্পেশালাইজ টেক্সটাইল, হোম টেক্সটাইলস এগুলো আছে। এর সাথে যুক্ত হচ্ছে এখন আমরা মনে করি যে শিপ এক্সপোর্টস, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি, এটা শিল্প, এবং এখানে যথেষ্ট ইটস এ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কিন্তু, এবং এখানে আমাদের পোটেনশিয়াল যথেষ্ট আছে। কারণ এই পর্যন্ত খুব আমাদের যত ডোমেস্টিক শিপিং লাগে, মানে এগুলি ছোট জাহাজ, ছোট মানে যেটাকে 5-6 হাজার ডেড ওয়েট টনের নিচে, এইসব জাহাজ রিভারাইন বা কোস্টাল শিপিং যেগুলো লাগে, এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিপইয়ার্ডে কিন্তু এগুলি তৈরি হচ্ছে। কিন্তু রপ্তানির জন্য আমাদের এখন কিন্তু মোটামুটি 10টা শিপইয়ার্ড আছে যারা রপ্তানি করতে পারে, জাহাজ তৈরি করে যে ওশেন গোয়িং ভেসেলস করতে পারে। তবুও ওশেন গোয়িং ভেসেলসেও মানে সাইজটা হচ্ছে আন্ডার 20,000 ডেড ওয়েট টনস। বড় বড় জাহাজ যেগুলো চাইনা, জাপান, কোরিয়া তৈরি করে, এবং এরা চাইনা পৃথিবীর অর্ধেক জাহাজ চাইনাই তৈরি করে। ওইখানে কিন্তু বাংলাদেশ এখনো যেতে পারছে না, মানে 50,000 ডেড ওয়েট টনস এর উপরে যেগুলো ওশেন গোয়িং ভেসেলস আছে, এবং কিন্তু বাংলাদেশ এখন 20,000 ডেড ওয়েট টনের নিচে, যেগুলো অনেকে ফিডার ভেসেলস মনে করেন, কিছু এলএনজি, কিছু ওই ছোটখাটো, মানে যেগুলো 6,000 থেকে 10,000 ডেড ওয়েট টনস এর কিছু ছোট জাহাজ আছে। এইখানে কিন্তু বাংলাদেশ ভালোই তৈরি করতে পারে, শিপইয়ার্ডও আছে। এখন কথা হচ্ছে যে পলিসি ঠিক আছে কিনা। আমরা দেখেছি অন্যান্য পণ্যে, মানে গার্মেন্টের বাইরে অন্যান্য পণ্য, ওখানে পলিসিটা ঠিক নাই। যেখানে আমরা দেখেছি যে একটা এক্সপোর্টের ফেভারে পলিসিটা যাচ্ছে না, পলিসি ফেভার করছে আভ্যন্তরীণ বাজারে বিক্রি করার। এই একটা বিষয় আমি অনেকবার বলেছি, কেন মানে এক্সপোর্ট করতে যাচ্ছে না, সেই জন্যই এক্সপোর্ট হচ্ছে না নন গার্মেন্ট সেক্টরে। কারণ এক্সপোর্ট করতে গেলে প্রফিট মার্জিন ইজ ভেরি লো, 5-7% প্রফিট মার্জিন হলে খুবই ভালো। কিন্তু ডোমেস্টিক মার্কেটে উচ্চ শুল্ক দিয়ে, সংরক্ষণ শুল্ক দিয়ে ডোমেস্টিক মার্কেটে প্রফিটেবিলিটিটা অনেক বাড়িয়ে রাখা হয়েছে, কনজিউমারদেরকে অনেক বেশি দামে জিনিসপত্র কিনতে হয়। সেই অবস্থায় ডোমেস্টিক মার্কেটে অনেক বেশি মুনাফা, সেই জন্য এক্সপোর্ট হচ্ছে না। কিন্তু এই জাহাজের ক্ষেত্রে পলিসিটা ঠিকই আছে। এখানে পলিসি আরএমজি রেডিমেড গার্মেন্টের জন্য যে পলিসি দেওয়া আছে, যেমন ডিউটি ফ্রি ইম্পোর্ট, বন্ডেড ওয়্যারহাউসে, জাহাজ রপ্তানি করতে হলে কিন্তু আমদানি করতে প্রায় 50% মানে মেশিনারি এবং যন্ত্রপাতি এগুলো আমদানি করতে হয়। এই আমদানিগুলো ট্যারিফ মানে শুল্ক দিলে ওই জাহাজ এক্সপোর্ট করতে পারবে না। সো এই পলিসিটা ঠিকই আছে, কিন্তু আমাদের যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি পলিসি 2021-এ একটা টার্গেট দেওয়া হয়েছে যে $4 বিলিয়ন আমরা অ্যাচিভ করব। এটা কিন্তু খুব রিয়েলিস্টিক না। আপাতত আমার মনে হয় যে পর্যন্ত এখন কিছু অর্ডার আছে, অর্ডার বুকস, এখানে প্রায় $200 মিলিয়ন অর্ডার আছে। এই অর্ডারগুলো যদি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হয় এবং এনারা সাপ্লাই করতে পারে, তাহলে আমরা আগামী 2 থেকে 3 বছরে $1 বিলিয়ন কিন্তু ক্রস করতে পারি। তাহলে এইটা আরেকটা সেক্টর হবে, ওই 4টা সেক্টর যেগুলোর নাম বললাম আমি, তার সাথে এই একটা সেক্টর যুক্ত হবে, যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যে ফ্রন্টিয়ারটা, আমি একটা $1 বিলিয়ন ফ্রন্টিয়ার একটা ধরেছি। তো সেখানে এই সেক্টরটা কিন্তু ক্রস করতে পারে। এখানে একটা বড় সমস্যা আছে ফিনান্সিয়াল।
আপনারা বলেছেন যে মানে নিম্ন সুদে বরোইং ফিনান্স করা, অ্যাক্সেস ফিনান্স, এগুলো সব হতে পারে, কিন্তু একটা যেটা স্টাম্বলিং ব্লক সেটা হচ্ছে জাহাজ যখন অর্ডার দেয়, যেমন বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি যেমন নেদারল্যান্ডস, এরা যখন অর্ডার দিচ্ছে ঠিকই, ধরেন $50 মিলিয়ন জাহাজে অর্ডার দিয়েছে বাংলাদেশে, কিন্তু ওরা চায় যে একটা রিফান্ড গ্যারান্টি থাকতে হবে, কারণ তারা $50 মিলিয়ন একসাথে দেয় না, তারা $10 বিলিয়ন $10 মিলিয়ন করে দেবে এবং দেখে যে কাজের কত প্রোগ্রেস হয়েছে। কাজ যদি না হয় তাহলে কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হবে, রিফান্ড। এই রিফান্ড গ্যারান্টিটা না হলে তারা কিন্তু অর্ডারের ভ্যালিডিটি নাই। এটা অর্ডার আছে আমরা দেখলাম যে হয়তো $200 মিলিয়ন অর্ডার আছে। এই $200 মিলিয়ন এক্সপোর্ট করতে গেলে কিন্তু বর্তমানে যেখানে 50,000 ওয়ার্কার্স কাজ করে সেখানে 1 লক্ষ লেবারও লাগবে, এবং বাংলাদেশে কিন্তু প্রায় 1 লক্ষ লেবার এই জাহাজের কাজে। এনারা কিন্তু সাউথ ইস্ট এশিয়া বহু দেশে, কিন্তু সাউথ এশিয়া, মিডল ইস্ট এবং ইউরোপীয় এরা কিন্তু চাকরিরত আছে, এদেরকে দেশে নিয়ে আসা যায়, এবং এরা কিন্তু খুবই স্কিলড ওয়ার্কার্স এরা। তো আমাদের এখানে এক তো জাহাজ শিল্প কিন্তু লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যদিও আমাদেরকে অনেক মেশিনপত্র যন্ত্রপাতি আপনাকে আমদানি করতে হয়। এই জায়গাটাতে একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা দেখছি যে বিশ্বের যে বড় বড় যে জাহাজ নির্মাণ যারা করছে, বড় বড় যেসব দেশগুলো, ফ্রান্স, চায়না, জার্মানি, এমনকি ভারতও জাহাজ নির্মাণ শিল্পে মানে টপ 10-এর মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। এইসব যে বিশেষ করে তাদের যে ধরনের উন্নত প্রযুক্তি এবং দক্ষ জনশক্তি, ইঞ্জিনিয়াররা আছে, বাংলাদেশ কি এই জায়গাটাতে তাদের সাথে কম্পিটিশনের জায়গাটাতে কতটা সক্ষম হবে এইসব দেশগুলোর সাথে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রেখে রপ্তানি করার বা তাদের বাজার দখল করার, এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশের কোনো ধরনের অ্যাডভান্টেজ আছে কিনা, যেটা আমরা তৈরি পোশাকের ক্ষেত্রে পাই যে সস্তা শ্রমের জায়গাটাতে আমাদের এখানে হয়তো নির্মাণ খরচটা কম, সেরকম কোনো অ্যাডভান্টেজ কি আমরা জাহাজের ক্ষেত্রে পাবো কিনা? হ্যাঁ, এখানে বলে রাখি যে চায়না পৃথিবীর অর্ধেক জাহাজ চায়নাই তৈরি করে, তারপরে আছে জাপান আর সাউথ কোরিয়া, এরা আরো ধরেন 30-40%। এই যে আপনি বাকি যেসব দেশ, ইউরোপের যেসব কতগুলো দেশ আছে, হ্যাঁ ওরা হাইটেক মানে জাহাজ তৈরি করে, বড় জাহাজ তৈরি, কিন্তু খুব বেশি না। টোটাল জাহাজ যে তৈরি হয় রাফলি $200 বিলিয়ন শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালি। সেখানে কিন্তু বড় জাহাজ একটা গ্রুপ আছে, সেখানে বাংলাদেশের এখনো কোনো কম্পারেটিভ অ্যাডভান্টেজ নাই। আমরা ছোট জাহাজে যেখানে 20,000 ডেডওয়েট টনসের নিচে ওশেন গোয়িং ভেসেল যেগুলো হয়, সেগুলো কিন্তু বাংলাদেশ এখনো ওই কাছেও যেতে পারেনি। সো বাংলাদেশ কিন্তু আছে এই 20,000 ডেডওয়েট টনের নিচে মার্কেটে, কিন্তু এখানে বাংলাদেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, কিন্তু এই মার্কেটটা অর্ধেক। শিপ বিল্ডিং এর যে আন্তর্জাতিক বাজার আছে তার অর্ধেক কিন্তু এই ছোট ছোট জাহাজের বাজার, যেখানে বাংলাদেশ ইজ কম্পিটেন্ট, এবং বাংলাদেশের অন্তত 10টা শিপইয়ার্ড আছে যেগুলো এই এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং এক্সপোর্টিং জাহাজ তৈরি করতে পারে। সেখানেই বাংলাদেশের কম্পারেটিভ ওই যে লো কস্ট লেবার এখনো আছে, যদিও ইন দিস কেস স্কিলড লেবার আছে, স্কিলড লেবারের কিন্তু শর্টেজ এখন নাই। বাট ফর দিস লেস দেন আন্ডার 20,000 ডেডওয়েট টনসের জাহাজ, যেগুলো আমি বলবো ফিডার ভেসেলস এবং স্মলার ভেসেলস, ওশেন গোয়িং যে 50,000 ডেডওয়েট টনসের যে জাহাজগুলো আমাদের প্রাইভেট সেক্টরেও কিন্তু জাহাজ কিনছে, কিন্তু এই 50,000 ডেডওয়েট টনের বেশি, এগুলো সুতরাং তারা দেশের থেকে কিন্তু কিনতে পারছে না, তারা বাইরে থেকে ইম্পোর্ট করছে। এটা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বোধহয় 5টা না 6টা জাহাজ আছে, এগুলো কিন্তু বাইরে থেকে কেনা, এগুলো কিন্তু বড় জাহাজ। সো ওই বড় জাহাজে আপনি যে প্রশ্নটা করলেন, ওই বড় জাহাজের মানে 50,000 ডেডওয়েট টনের যে জাহাজগুলো আছে, সেখানে কিন্তু আমাদের এখনো যাওয়ার সুযোগ হয় না। এটা হয়তো আগামী 10 বছরে হতে পারে, তবে
এই যে ছোট জাহাজের যে মার্কেট আছে, আন্তর্জাতিক মার্কেট, কিন্তু অর্ধেক কিন্তু এই ছোট জাহাজের মার্কেট। এই যে ফিডার ভেসেলস আছে সিঙ্গাপুর থেকে, কলম্বো থেকে আমাদের এখানে যে ফিডার জাহাজ যেগুলো বাংলাদেশের চিটং পোর্টে টোর্টে আসে, এই ফিডার জাহাজগুলো কিন্তু বাংলাদেশ তৈরি করতে পারে, এবং তারা তৈরি করে দেখিয়েছে। ইউরোপে এক্সপোর্ট করেছিল এই 2008 সালে, বেশ ভালো ইভ্যালুয়েশন হয়েছে, টেকনোলজিক্যালিও ভালো এবং মানে কস্ট এফেক্টিভ। এখনো যেসব অর্ডারগুলো আছে এগুলো যদি পূরণ করতে পারে, এবং ওই যে আমি বললাম যে একটা বিষয় যে রিফান্ড গ্যারান্টিটা যদি আন্তর্জাতিক ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নিতে পারে, এইখানে আমাদের কিছু কাজ রয়ে গেছে। এখানে হয়তো সরকারের কিছু চেষ্টা থাকতে হবে, প্রাইভেট সেক্টরের সব মিলিত একটা চেষ্টা থাকতে হবে যে এই এটা রিফান্ড গ্যারান্টিটা এনশিওর যদি করতে পারে, তাহলে আমাদের এই যে মানে অর্ডার বুকসে যেটা $200 মিলিয়ন মতো দেখাচ্ছে এখন, এটা আরো বাড়তে পারে সামনে, যদি আমরা কিছু জাহাজ ডেলিভার করতে পারি। ডেলিভার না করলে কিন্তু একটা সমস্যা হয়ে যায়, কনফিডেন্স হারিয়ে ফেলে বায়াররা। এখন মার্কেটটা মানে আপ ট্রেন্ড একটা আছে, জাহাজের মার্কেট কিন্তু একটা 10 ইয়ার সাইকেল থাকে, যেই ডাউনওয়ার্ড সাইকেলটা শেষ হয়ে গেছে, এখন আপওয়ার্ড সাইকেলে আছে। সুতরাং এখন প্রচুর ডিমান্ড আছে জাহাজ বানানো, বিশেষ করে গ্রিন শিপিং। জি, আমি ওই জায়গাটাতে আমি আসছিলাম যে আমি ওই জায়গাটাতে আসছিলাম যে জাহাজ নির্মাণ শিল্পে একটি বড় ঝুঁকির বিষয় হচ্ছে পরিবেশ দূষণের জায়গাটা সবসময় বলা হয়, এবং এইটি একটি বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে। এইটিকে আসলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? আপনারা যেটি আসলে বলছিলেন যে গ্রিন শিপ বিল্ডিং, যেটার চাহিদা এখন বাড়ছে, সেই জায়গাটা কিভাবে নিশ্চিত হবে? বাংলাদেশে কি সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই পরিবেশ, সেই টেকনোলজি কি তৈরি হয়েছে, বা তৈরি করার জন্য কি করা দরকার? অর্থাৎ সামনের দিনে জাহাজ নির্মাণ শিল্পে আমাদেরকে যদি শক্ত অবস্থান করতে হয়, তাহলে তো অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব জাহাজ তৈরি করতে হবে, পরিবেশ দূষণ না করে করতে হবে। সে জায়গাটা কতটা নিশ্চিত করা সম্ভব? পরিবেশ বান্ধব জাহাজ একটা হচ্ছে যে মেথানল, ইনস্টেড অফ ইউজিং মানে কোল অর অয়েলটা ইউজ না করে, ফসিল ফিউল না করে, মেথানল ইজ এ মানে এনভায়রনমেন্টালি ইকো ফ্রেন্ডলি একটা ফিউয়েল জাহাজের জন্য, এবং মেথানলের জাহাজ কিন্তু এনারা তৈরি করতে পারছে। সো এই টেকনোলজিটা কিন্তু এনারা রপ্ত করেছে। সো এটা এখানে ওই সমস্যা নেই ওনাদেরকে। হ্যাঁ, যখন জাহাজ তৈরি করতে হবে বাকি সব এনভায়রনমেন্টাল মানে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে জাহাজ তৈরি করতে হবে। এখন তো আন্তর্জাতিক ভাবে শুধু জাহাজ, নতুন জাহাজ যেগুলি হচ্ছে এগুলি নট অনলি দিস শিপস হ্যাভ টু বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, কিন্তু যেসব পণ্য এই জাহাজে যাবে এগুলিও এনভায়রনমেন্টাল গুডস হতে হবে। এখন একটা নতুন যে এখন পর্যন্ত এনভায়রনমেন্টাল গুডস এর মানে হিসাব, মানে লিস্টিং এখনো পরিষ্কার হয়নি, তবে একটা WTO এবং অন্যান্য সংস্থা কিন্তু চেষ্টা করছেন একটা লিস্টিং করা, যে কোনগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, এবং কোন গুডগুলো ডিসকারেজ করতে হবে বিকজ ইফ দে আর নট ইকো ফ্রেন্ডলি। সো এই কাজটা এখনো চলমান আছে, এবং ইউরোপে কিন্তু ওরা একটা কার্বন ট্যাক্স বসিয়ে দিচ্ছে। তারা দেখছে যে অনেক পণ্যগুলো কোথা থেকে আসছে, যেসব দেশ থেকে আসছে সেসব দেশে মানে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রোডাকশন হচ্ছে কিনা, সেখানে যদি না হয়ে থাকে তারা কিন্তু একটা কার্বন ট্যাক্স বসিয়ে দিচ্ছে। এগুলো সামনে অনেক রকম মানে সমস্যা আছে যেগুলিকে সলভ করতে হবে। কিন্তু আমাদের যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, আপনি যেটা বললেন যে টেকনোলজিক্যালি আর দে কেপেবল অফ বিল্ডিং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি শিপস, এটা ওনারা পারছে, এটা করতে পারছে। এবং ফিউয়েল যেটা মেথানল ইউজ করলে দ্যাট ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ফিউয়েল, এবং ফসিল ফিউয়েল তখন ইউজ হচ্ছে না। সো এই আপনার এই প্রশ্নের এটুকু আমি উত্তর দিই। আই এম নট এন এক্সপার্ট ইন শিপ বিল্ডিং, বাট আমাদের যে নীতির বিষয়টা ছিল সেখানে আমার গতকালকে যে প্রেজেন্টেশন ছিল, বক্তব্য ছিল যে আমাদের পলিসি ইজ ইন দ্য রাইট ট্র্যাক, পলিসিটা ইন দ্য রাইট ট্র্যাক আছে, আমাদের কিন্তু ওই ফিনান্সিয়াল অ্যাক্সেস টু ফাইন্যান্সে
এখানে শুধু লোকাল ব্যাংক থেকে আমাদের ঋণ জোগাড় করা এবং কম সুদে ঋণ জোগাড় করা, দ্যাট ইজ নট দ্য সলিউশন টু দিস প্রবলেম। দিস হ্যাজ টু বি কাউন্টার গ্যারান্টি। এই যে রিফান্ড গ্যারান্টিটা, যে আপনি ওরা যে যখন টাকা অ্যাডভান্স করলো বিদেশি কোম্পানিগুলো, বিশেষ করে ইউরোপিয়ান কোম্পানি যারা এখন অর্ডার দিচ্ছে, ওরা যে টাকা অ্যাডভান্স করবে তাদের সাথে একটা রিফান্ড গ্যারান্টি থাকতে হবে। যে আনন্দ শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন বা এসব যে শিপইয়ার্ড গুলো আছে, এরা ডেলিভার করতে না পারলে কিন্তু টাকা ফেরত দিতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আমি একটু আপনাকে ওভারঅল আমাদের যে রপ্তানির আগামী এক বছর, অর্থাৎ যে চলতি অর্থ বছর, সেই অর্থ বছরের রপ্তানির যে আগামী লক্ষ্যমাত্রা, এর মধ্যে একটি মাস চলে গেছে, এই যে রপ্তানির যে লক্ষ্যমাত্রা, নতুন লক্ষ্যমাত্রা আমরা জানি যে $63.5 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে, যেটি আসলে গত অর্থ বছরে আমরা যে আর্নিং করেছি তার চেয়ে প্রায় 16.5% বেশি। আপনার কাছে কি মনে হয় বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সামনে নির্বাচন এবং অর্থনীতিতে কিছুটা স্থবিরতা আছে, বিনিয়োগ কম হচ্ছে, বৈশ্বিক বাজারে শুল্কের একটি প্রভাব আছে, চাহিদা কিছুটা কমতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন শঙ্কা আছে, সবকিছু মিলিয়ে এই লক্ষ্য অর্জনটা কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? ওই $63.5 বিলিয়ন যে লক্ষ্যমাত্রা, এখানে কিন্তু একটা গুডস এক্সপোর্ট এবং সার্ভিসেস এক্সপোর্ট। গুডস এক্সপোর্টের লক্ষ্যমাত্রা আমি দেখলাম যে 14.5% এরকম। দ্যাট ইজ অপটিমিস্টিক, বাট মানে এই যে নতুন যে একটা সমঝোতা হলো ইউএস গভর্নমেন্টের সাথে, এই সমঝোতায় আমার মনে হচ্ছে যে কিছু অপটিমিজম আছে, এবং বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্ট আমার মনে হয় বেশ ভালো হতে পারে, বিশেষ করে আমাদের সবচেয়ে বড় মার্কেট যেটা আছে ইউরোপে। অন্যদিকে যে সার্ভিস এক্সপোর্টে আমরা এই $6-7 বিলিয়ন মতো এক্সপোর্ট করি, ওখানেও যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, এখানে সার্ভিসে তো আমরা নন ফ্যাক্টর সার্ভিসের কথাই বলি। এই যে শিপিং সার্ভিসেস একটা বড় আইটেম আছে এর মধ্যে, তারপরে টেলিকম সার্ভিসেস আছে, ব্যাংকিং সার্ভিসেস আছে, তারপরে আইসিটি একটা বড় আশা আছে যে আমাদের, যদিও অফিসিয়ালি দেখা যায় $1 বিলিয়ন $1.5 বিলিয়ন এক্সপোর্ট, কিন্তু এখানে কিন্তু আরো বেশি হচ্ছে। সুতরাং আমার মনে হয় না যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এটা ইটস রিজনেবল, স্লাইটলি অপটিমিস্টিক। তো আপনাকে তো অপটিমিস্টিক হতে হবে আন্ডার প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস। তবে আপনি এটাও বলতে পারেন যে আন্তর্জাতিক যে এখন ট্রেডের ল্যান্ডস্কেপ, এখানে কিছু আনসার্টেনিটি আছে, যে কবে আবার ট্যারিফ কি বেড়ে গেল না কমে গেল। কিন্তু আমাদের জন্য এই পর্যন্ত আমরা যেটুকু যে ট্যারিফের সমস্যা আসছে তো ইউএস টিআর থেকে, সেই পার্টটা আপাতত আমরা যে আন্ডারস্ট্যান্ডিংটা পেয়েছি, দ্যাট ইজ পজিটিভ ফর বাংলাদেশ। সরকারের দিক থেকে এটিকে আরো কমিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আশা করা হচ্ছে 15% কমিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। সে ধরনের সুযোগ কি আছে মানে আলোচনায়? আরো কমতে পারে, কারণ নেগোসিয়েশন শেষ হয়নি। নেগোসিয়েশন মানে ইটস নট এ ডেড এন্ড, এইটুকু আমরা জানি। সুতরাং নেগোসিয়েশন আরো করা যেতে পারে, এটাকে আরো কমানো যেতে পারে। তবে আমরা এখানে কি অফার দিচ্ছি এটা কিন্তু আমাদের এখনো জানা যায়নি। আমরা শুনেছি যে অনেক ক্ষেত্রে জিরো ট্যারিফ দেওয়া হয়েছে, খুব ভালো। মানে আমরা যে ট্রেড রেজিমের কথা বারবার বলে থাকি, ইউএসটিআর কিন্তু একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের ট্রেড রেজিমটা কি ধরনের, হাউ রেস্ট্রিকটিভ ইট ইজ, এবং এই যে শুল্ক যে স্ট্রাকচারটা আছে, এগুলো একে তো খুব বেশি হাই, অন্যদিকে নন ট্রান্সপারেন্ট, ভেরি কমপ্লেক্স। এবং বলা যাচ্ছে যে তোমরা একটা নাম্বার দাও, একটা কাস্টম ডিউটি, আর সবকিছু এর মধ্যে কোলাপস করে দাও। এটা তাদের একটা প্রস্তাব আছে, এবং আমি মনে করি যে এই প্রস্তাবটা আমাদের মানে শুধু আমেরিকা না, অন্যান্য দেশের জন্য আমাদের ওভারঅল ট্যারিফ স্ট্রাকচার শুড বি ভেরি সিম্পলিফাইড, ইট শুড বি ইউনিফর্ম, অ্যান্ড দেয়ার শুড বি জাস্ট ওয়ান, মানে এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি হবে, এগুলো দিজ আর
দিস আর ভেরি কমপ্লেক্স এন্ড প্রবলেম্যাটিক। এগুলো যে অ্যাসেসমেন্ট করতেও কতগুলো সমস্যা আছে। আমরা মনে করি যে সাপ্লিমেন্টারি ডিউটি 20% হলে 20%, আসলে 20%-এর জায়গায় ওটা 24%ও হয়ে যায়। ভ্যাট যেখানে 15%, ওখানে ওটা 17-17.5% হয়ে যায়, কারণ এগুলি ট্যারিফ ইনক্লুসিভ ইম্পোর্ট ভ্যালুর উপরে এগুলি আরোপ করা হয়। অবশ্যই এগুলোকে নিশ্চয়ই রেশনাল জায়গায় নিয়ে আসতে হবে। আপনি প্রায় এই কথাগুলো বলেন এবং আপনার এই কথাগুলো নিশ্চয়ই সরকার এখন অন্তত রিয়েলাইজ করবে, আমরা আশা করতে পারি, এবং এই যে বাণিজ্যের যে অশুল্ক বাধা বা শুল্কের যে বাধাগুলো সেগুলো দূর করবে, যাতে আমাদের রপ্তানি সামনের দিনে আর এই ধরনের ঝুঁকির মধ্যে না পড়ে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আজকে সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব শেয়ার বাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি। এই মুহূর্তে ইতিবাচক ধারায় লেনদেন চলছে। এখন পর্যন্ত লেনদেনের যে পরিমাণ সেটি 540 কোটি টাকা প্রায়। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 212টির কোম্পানির দাম বেড়েছে, কমেছে 115টির, অপরিবর্তিত আছে 70টি কোম্পানির শেয়ারের দর। আর যদি আমরা সূচকের দিকে তাকাই, 3টি সূচকই ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স ইন্ডেক্সের 46.6 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5396 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে প্রায় 9 পয়েন্টের মতো, অবস্থান করছে 1171 পয়েন্টে। ডিএস30 অবস্থান 2092, বেড়েছে 18.87 পয়েন্ট। দর্শক, এবারে মুদ্রা বাজারের আপডেট জানাবো, সাথে স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। মুদ্রা বাজারের আপডেটে আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার আজকে 122 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তারা 122-এ কিনছে, বিক্রি করছে 123 টাকায়। ইউরো কিনছে তারা 135 টাকায়, বিক্রি করছে 140 টাকায়। পাউন্ডের কেনা দর তাদের 155, বিক্রয় 162। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে প্রায় 2 টাকা লাভে 17 টাকা 30 পয়সায় তারা বিক্রি করছে। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, এখানেও 2 টাকা লাভ করছে, 32 টাকা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45। স্বর্ণের দরদাম জানাবো। অনেকদিন ধরেই স্থিতিশীল অবস্থায় আছে স্বর্ণের দাম। গত 1-1.5 বছরের যে ব্যাপক ঊর্ধ্বগতি, সেখান থেকে কিছুটা স্থিতিশীল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। প্রতি ভরির দাম 22 ক্যারেট স্বর্ণের দাম এই মুহূর্তে 1,71,600 টাকায় বিক্রি হচ্ছে, বা 21 ক্যারেট 1,63,797। 18 ক্যারেটের দাম পড়ছে 1,40,399 এবং সনাতন বা পুরনো স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,000 টাকার কিছু বেশি দামে। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে, 21 ক্যারেটের দাম 2,683, 18 ক্যারেট 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। চা উৎপাদনে ধস নামার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। তার উপর বয়স বাড়ায় দুর্বল হয়ে পড়ছে গাছ, দেখা দিচ্ছে নানান রোগ। বিশ্লেষকরা বলছেন, টিকে থাকতে চা শিল্পে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের বিকল্প নেই। সাধারণ মানুষকে গ্রিন টি পানে উৎসাহিত করার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রার ওঠানামা ও দীর্ঘমেয়াদী খরার প্রভাবে চা উৎপাদনে দেখা দিয়েছে ধস। দুর্বল হয়ে পড়েছে গাছ, উৎপাদনও কমেছে উদ্বেগজনক হারে। এ সংকট কাটাতে চা গাছের নতুন জাত উদ্ভাবনে কাজ করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। ইতিমধ্যে তারা উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী ও খরা সহিষ্ণু বেশ কিছু জাত উদ্ভাবন করেছেন। সব কিছুর ঊর্ধ্বে আছে ভালো ভ্যারাইটি প্রথম, দ্বিতীয় হচ্ছে ইড, যেটা ভালো ইড দেবে এবং কোয়ালিটি আমার লিকার দেবে যেটা আমরা খাই, এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে হবে। ৭৪টি জাত নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে 8 জাতের গাছ নিয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে, যেখান থেকে চূড়ান্ত করা হবে 3টি জাত। আমরা শুরু করেছিলাম 74টা জাত নিয়ে। 74টা জাত নিয়ে গবেষণা শুরু করার পরে এখন পর্যন্ত আমরা 8টা ক্লোনে ফাইনাল সিলেকশনে আছি। এই 8টা ক্লোনের ফিল্ড ট্রায়াল চলতেছে। তো ফিল্ড ট্রায়াল ফাইনালি আমরা সাকসেসফুলি শেষ হওয়ার পরে আসলে আমরা ফাইনালি বলতে পারবো যে এখানে 8টা থেকে আসলে কয়টা পাচ্ছি। তো আমরা এক্সপেক্ট করতেছি যে 3টা ভ্যারাইটি এখান থেকে আমরা পেতে পারি। প্রোডাকশনগত পার্থক্য আছে, আমরা এক্সপেক্ট করতেছি ডাবল থাকবে না, বেশি হবে।
বিশেষজ্ঞদের মতে চা শিল্পকে বাঁচাতে হলে নতুনত্ব আনতে হবে। প্রচলিত চায়ের পাশাপাশি গ্রিন টি উৎপাদনের দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। প্রিমিয়াম কোয়ালিটি ভ্যালু অ্যাডেড চা যেটা, গ্রিন টি মানুষের অভ্যাসের পরিবর্তন হয়ে যায়, রুচির পরিবর্তন হয়ে যায়, আর্থিক অবস্থার সাথে মিল করে স্বাস্থ্য কনসার্ন যেটা, হেলথ কনসার্ন যে বিষয়টা, তাতেও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যদি চা করে দিতে পারেন আপনি, তাহলে কিন্তু মানুষ সেই দিকেই খাবে। ইতিবাচক ফল মিলেছে নতুন জাতের এই চারাগুলোর মাঠ পর্যায়ের প্রাথমিক গবেষণায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে চারাগুলো বাণিজ্যিকভাবে চাষের জন্য বাগান মালিকদের কাছে সরবরাহ করা যাবে। এমনটি হলে চায়ের উৎপাদন বাড়বে প্রায় দ্বিগুণ, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। নাজাত আহমদপুর কাস্ত, নিউজ 24, সিলেট। বর্ষা মৌসুমে মালচিং পদ্ধতিতে মার্সেলো জাতের কালো তরমুজ চাষে সফলতা পেয়েছেন নওগাঁর কৃষক। সুস্বাদু এবং মিষ্টি হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে বেশ। জেলার 4 উপজেলায় এই উচ্চ ফলনশীল তরমুজ চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে মাচায় ঝুলছে কালো রঙের তরমুজ। গাছ থেকে যাতে ছিঁড়ে না পড়ে সেজন্য প্রতিটি তরমুজে দেওয়া হয়েছে জালি। এই দৃশ্য নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, রানীনগর ও সদর উপজেলার মাঠে মাঠে। উচ্চ ফলনশীল মার্সেলো জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। লম্বাটে ডিম্বাকৃতির এই তরমুজের ভিতরের অংশ গাঢ় লাল রঙের এবং খেতে সুস্বাদু মিষ্টি। চারা গাছ রোপণের 65 থেকে 70 দিনের মধ্যে ফল ওঠানো যায়। এই জাতের তরমুজ উৎপাদনে পরিশ্রম কম এবং দামও ভালো। বর্ষাকালে একটি তরমুজ চাষ করেছি মাচায়, মোটামুটি ধরন ভালো হয়েছে। যদি এই ধরন থাকে তাহলে মনে হয় আমার মোটামুটি লাভবান হব। মাচা ও মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল মার্সেলো জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন আরো অনেকেই। বাড়ির কাছে তরমুজ ধরছে, খুব সুন্দর লাগছে, মাচায় ঝুলে ঝুলে আছে। তরমুজগুলো খুব সুন্দরভাবে ধরছে, এরকম ভাবে যদি থাকে আশা করা যায় যে একটা ভালো ফলন পাওয়া যাবে। অসময়ে বর্ষাকালীন তরমুজ দেখে অনেক কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছে এবং আগামীতে এই ফসলটি অনেক সম্প্রসারিত হবে বলে আমরা মনে করছি এবং প্রতিটি তরমুজ আকর্ষণীয়ভাবে ঝুলে আছে। বর্ষাকালীন তরমুজ চাষে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আগামীতে আরো বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ও অধিক লাভজনক ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে বলে জানান এই কর্মকর্তা। রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচায় কালো তরমুজ চাষ এই প্রদর্শনী আমরা কৃষককে দিই। আসলে বর্ষাকালীন তরমুজ অর্থাৎ অসময়ে তরমুজ চাষ কৃষকের বাড়তি আয়ের পাশাপাশি কৃষক আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। আগামীতে এই তরমুজের চাষ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং কৃষক অধিক লাভবান হবেন বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।